इंडिगो लेसনের পার্ট 1 ভিডিওতে আমি ইন্ডিগো লেসনের 1 মার্কের এবং 2 মার্কের কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওটি হবে ইন্ডিগো লেসনের পার্ট 2 ভিডিও। সো এই ভিডিওতে আমি ইন্ডিগো লেসনের 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি লং কোশ্চেনের আনসার বুঝিয়ে দেব। যদি তোমরা ইন্ডিগো লেসনের পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এইচএস সেকেন্ড ইয়ার ইংলিশের অল লেসনের কোয়েশ্চেন আনসারের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। ইন্ডিগো লেসনের ফার্স্ট লং কোয়েশ্চেনটি হলো দ্য চম্পারন এপিসোড ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন গান্ধীস লাইফ, ইলুসিডেট। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2021 একবার এসেছে এবং এই কোয়েশ্চনটির ওরে লিখে আছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট গান্ধী থট দ্য চম্পারন এপিসোড টু বি এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হোয়াই ওয়াজ দ্য চম্পারন এপিসোড সো সিগনিফিকেন্ট ইন গান্ধীস লাইফ। এই তিনটি কোয়েশ্চনের মানে হলো যে চম্পারনের ঘটনাটি গান্ধীজির নিজের জীবনের দিকদর্শক ব্যাখ্যা করো বা বর্ণনা করো, বা চম্পারনের ঘটনাটিকে গান্ধী নিজের জীবনের দিকদর্শক বলে কেন ভাবতেন বলে তুমি মনে করো, বা চম্পারনের ঘটনাটি গান্ধীজির জীবনে গুরুত্বপূর্ণ কেন। তো এই তিনটি কোয়েশ্চনের আনসার কিন্তু একটি হবে এবং আনসারে লিখে আছে দ্য চম্পারন এপিসোড ওয়াজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ দ্য ভিক্টরি অফ সিভিল ডিসোবিডিয়েন্স ইন মডার্ন ইন্ডিয়ান। মানে চম্পারনের ঘটনাটি ছিল আধুনিক ভারতীয় আইন অমান্যের বিজয়ের প্রথম উদাহরণ। নেক্সট লাইনে লিখে আছে দিস ইনসিডেন্ট মেড দ্য প্রেজেন্টস অ্যাওয়ার অফ দেয়ার রাইটস অ্যান্ড ওয়াজ এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দেম বিকামিং ফ্রি ফ্রম ফিয়ার। এই চম্পারনের ঘটনাটি কৃষকদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং এই ঘটনাটি তাদের ভয় থেকে মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ ছিল। নেক্সট লাইনে লিখে আছে দিস এপিসোড ওয়াজ ফলোড বাই এ মাস ভলান্টারি সাপোর্ট ফ্রম ডিফারেন্ট সেকশন অফ দ্য সোসাইটি। দ্যাট মিন্স এই ঘটনাটি সমাজের বিভিন্ন অংশ থেকে একটি গণস্বেচ্ছাসেবী সমর্থন দ্বারা অনুসরণ করা হয়েছিল। নেক্সট লাইনে লিখে আছে গান্ধী হ্যাড ডান এ সিম্পল থিং বাই ডিক্লেয়ারিং দ্যাট দ্য ব্রিটিশ হ্যাড নো রাইটস টু অর্ডার হিম ইন হিজ ওন কান্ট্রি। এবং গান্ধীজি সহজভাবে ঘোষণা করেছিলেন যে আমরা ভারতীয় নাগরিক এবং আমাদের ভারতে ব্রিটিশরা থেকে তারা আমাদেরকে আদেশ করার কোনো অধিকার নেই। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে লিখে আছে হি হ্যাড ইন্টারভিউড উইথ লেফটেন্যান্ট গভর্নর and managed to have a settlement at 25% compensation. সো চম্পারনের দরিদ্র কৃষকরা ব্রিটিশদের জমিদারের সঙ্গে রেন্ট নিয়ে বিবাদ হওয়ার জন্য গান্ধীজি লেফটেন্যান্ট গভর্নরের সাথে সাক্ষাৎকার করেছিলেন এবং তিনি সেই রেন্টের বিবাদ নিষ্পত্তিতে 25% ক্ষতিপূরণে একমত হয়েছিলেন। নেক্সট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে লিখে আছে অলসো হি ডিসাইডেড টু আর্জ দ্য ডিপার্চার অফ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য লিবারেশন ফ্রম ফিয়ার অফ দ্য ব্রিটিশ ড্রেডেড অ্যান্ড আনকোয়েশনড দ্যাট কুড বি চ্যালেঞ্জড বাই ইন্ডিয়ান্স। দ্যাট মিন্স এছাড়াও গান্ধীজি ব্রিটিশদের বিদায় এবং ভারতীয়দের দ্বারা চ্যালেঞ্জ করা হতে পারে এমন ভয়ঙ্কর এবং প্রশ্নাতীত ব্রিটিশদের ভয় থেকে গরিব কৃষকদের মুক্তির আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন। নেক্সট লাইন লিখে আছে সিভিল ডিসোবিডিয়েন্স হ্যাড ট্রাইম্পড ফর দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়ান বাই দ্য চম্পারন এপিসোড। সো এইভাবে চম্পারনের ঘটনাটির মাধ্যমে আধুনিক ভারতে প্রথমবারের মতো আইন অমান্যের জয় হয়েছিল। লাস্ট লাইন লিখে আছে গান্ধী বিকেম কনফিডেন্ট অ্যান্ড সো হি commented that the Champaran episode was the turning point of his life. সো এই জিনিসগুলো থেকে গান্ধীজি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং তিনি মন্তব্য করেন যে চম্পারনের ঘটনাটি ওনার নিজের জীবনের দিকদর্শক। সো এই হলো এই কোয়েশ্চনটির আনসার। তোমরা এই কোয়েশ্চনটির আনসার ভালো করে শিখে নিও। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং কোয়েশ্চন নাম্বার 2 এ লিখে আছে ডিসক্রাইব দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ইন্ডিয়ান শেয়ার ক্রপার্স বাই দ্য ইংলিশ ল্যান্ডলর্ড। ডিড গান্ধী হেল্প দেম টু গেট অ্যান অনারেবল সেটেলমেন্ট। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2013, 2017 এবং 2019 একবার করে এসেছিল এবং এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য লং টার্ম কন্ট্রাক্ট বিটুইন দ্য ইংলিশ ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য শেয়ার ক্রপার্স অফ চম্পারন। হোয়াই ডিড দ্য শেয়ার ক্রপার্স প্রটেস্ট এগেইনস্ট দিস এগ্রিমেন্ট অ্যান্ড হাউ। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য শেয়ার ক্রপিং অ্যারেঞ্জমেন্ট ড্রাউন আপ বিটুইন দ্য ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য পেজেন্টস আফটার ডেভেলপিং অফ সিনথেটিক ইন্ডিগো। এই তিনটি কোশ্চেনের মানে হলো যে নীল বাগচাষীদের ইংরেজ জমিদার কর্তৃক শোষণের বর্ণনা দাও। গান্ধীকে তাদের একটি সম্মানজনক বন্দোবস্তে আসতে সাহায্য করেছিলেন, বা ইংরেজ জমিদার ও চম্পারনের বাগচাষীদের মধ্যে সম্পাদিত দীর্ঘমেয়াদী চুক্তিটি কী ছিল, কেন বাগচাষীরা এই চুক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল, বা কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার পর জমিদার ও চাষীদের মধ্যে কী ধরনের শস্যভাগের বন্দোবস্ত হয়েছিল। এই তিনটি কোশ্চেনের আনসার কিন্তু সেম হবে এবং আনসারে লিখে আছে ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড মোস্ট অফ দ্য অ্যারাইভেল ল্যান্ড ইন দ্য চম্পারন ডিস্ট্রিক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু লার্জ এস্টেট ওন্ড বাই ইংলিশম্যান অ্যান্ড ওয়ার্ক বাই ইন্ডিয়ান টেনেন্টস। দ্যাট মিন্স ব্রিটিশ আমলে চম্পারন জেলার অধিকাংশ আবাদি জমি ইংরেজদের মালিকানাধীন বৃহৎ ভূসম্পত্তিতে বিভক্ত ছিল এবং ভারতীয় বারাটারদের দ্বারা কাজ করানো হয়েছিল।
নেক্সট লাইনে লিখে আছে দ্য চিফ কমার্শিয়ালস ক্রপ ওয়াজ ইন্ডিগো, মানে তখন প্রধান বাণিজ্যিক ফসল ছিল নীল। তারপরের লাইনে লিখে আছে দ্য ইংলিশ ল্যান্ডলর্ডস ইন চম্পারন কম্পেলড অল শেয়ারক্রপার্স টু প্ল্যান্ট 15% অফ দেয়ার হোল্ডিংস উইথ ইন্ডিগো। দ্যাট মিন্স চম্পারনের ইংরেজ জমিদাররা সমস্ত বাঘ চাষিকে তাদের জমির 15% নীল রোপণ করতে বাধ্য করেছিল। নেক্সট লাইনে লিখে আছে দে হ্যাড টু সারেন্ডার দ্য এন্টার ইন্ডিগো হারভেস্ট এজ রেন্ট টু দ্য ল্যান্ডলর্ডস। দিস ওয়াজ ডান বাই এ লং টার্ম কন্ট্রাক্ট বিটুইন দ্য ইংলিশ ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য শেয়ারক্রপার্স অফ চম্পারন। সো বাঘ চাষিরা পুরো নীলের ফসল জমির মালিকদের কাছে খাজনা হিসাবে সমর্পণ করতে হয়েছিল। ইংরেজ জমিদার এবং চম্পারনের বাঘ চাষিদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এটি করা হয়েছিল। নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফে লিখে আছে হোয়েন জার্মানি হ্যাড ডেভেলপড সিনথেটিক ইন্ডিগো দেয়ার আপন দ্য ল্যান্ডলর্ড obtained arrangements from the sharecroppers to pay them compensation for being released from the 50% arrangement. That means জার্মানি যখন সিনথেটিক নীল তৈরি করেছিল তখন জমির মালিকরা 15% ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাঘ চাষিদের কাছ থেকে চুক্তি নিয়েছিল। লাস্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে লিখে আছে গান্ধী হেল্পস দেম টু গেট অ্যান অনারেবল সেটেলমেন্ট। সো গান্ধীজি গরিব চাষিদের ক্ষতিপূরণ থেকে একটি সম্মানজনক বন্দোবস্ত পেতে সাহায্য করেন। নেক্সট লাইন লিখে আছে হি ওয়েন্ট টু চম্পারন টু টেক আপ দ্য কজ অফ পুয়ার পেজেন্টস। সো এই জন্য গান্ধীজি কী করেছিলেন, তিনি চম্পারনে গিয়েছিলেন দরিদ্র কৃষকদের কথা তুলে ধরতে। নেক্সট লাইন লিখে আছে দেয়ার ওয়াজ এ হিউজ ডেমনস্ট্রেশন অফ থাউজেন্ডস অফ পেজেন্টস দ্য ভেরি নেক্সট ডে। সো পরের দিন সেখানে হাজার হাজার কৃষকদের একটি বিশাল বিক্ষোভ ছিল। নেক্সট লাইন লিখে আছে দ্য গভর্নমেন্ট ওয়াজ বাফেলড। সো কৃষকদের এরকম বিক্ষোভ দেখে সরকার বিভ্রান্ত হয়েছিল। সো নেক্সট লাইনে লিখে আছে এ কমিশন অফ ইনকোয়ারি ওয়াজ কনস্টিটিউটেড। সো এই বিক্ষোভ থামানোর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারপরের লাইনে লিখে আছে গান্ধী ওয়াজ দ্য সোল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পেজেন্টস। সো তখন গান্ধীজি ছিলেন দরিদ্র কৃষকদের একমাত্র প্রতিনিধি। তারপরের লাইনে লিখে আছে দ্য ল্যান্ডলর্ডস ডিসাইডেড টু রিফান্ড দ্য মানি টু দ্য পেজেন্টস। সো এরপর জমির মালিকরা কৃষকদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। সো শেষ পর্যন্ত জমিদাররা গরিব চাষিদের 25% ক্ষতিপূরণ দিয়ে বিবাদটি মীমাংসা করে। নেক্সট লাইন লিখে আছে দ্য অ্যামাউন্ট অফ রিফান্ড ওয়াজ লেস ইম্পর্টেন্ট, দ্য মোর ইম্পর্টেন্ট থিং ওয়াজ দ্য ভিক্টোরি অফ দ্য পেজেন্টস অ্যান্ড দ্য ভিক্টোরি অফ দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স ইন ইন্ডিয়া। সো টাকা ফেরত দেওয়ার বিষয়টি কম গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কৃষকদের বিজয় এবং ভারতে ভারতীয়দের আইন অমান্যের বিজয়। সো এই হলো এই ইম্পর্টেন্ট কোয়েশনটির আনসার। নেক্সট হলো কোয়েশন নম্বর 3 এবং কোয়েশন নম্বর 3তে লিখে আছে দ্য ব্যাটল অফ চম্পারন ইজ ওন গান্ধী এক্সক্লেমড, এক্সপ্লেন দ্য কনটেক্সট ইন হুইচ দিস ওয়াজ সেড। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2015 এবং 2016 একবার করে এসেছে এবং এই কোয়েশনটি ওরে লিখে আছে দ্য ব্যাটল অফ চম্পারন ইজ ওন গান্ধী এক্সক্লেমড এলুসিডেট। এই কোয়েশনটির আরেকটি ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য ট্রায়াল অফ গান্ধী ইন মথিহারি কোর্ট ডিউরিং হিজ স্টে এট চম্পারন। এই কোয়েশনটির আরেকটি ওরে লিখে আছে হাউ ডিড গান্ধী উইন দ্য ব্যাটল অফ চম্পারন। এবং এই কোয়েশনটির লাস্ট ওরে লিখে আছে হোয়াই ওয়াজ দ্য টাউন অফ মতিহারি ফুল অফ পেজেন্টস ইন দ্য মর্নিং। সো এই সবকটি কোয়েশনের মানে হলো যে চম্পারনের সংগ্রামটি জেতা গেল, গান্ধীজি দাবি করলেন। কোন প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, বা চম্পারনের সংগ্রামটি জেতা গেল গান্ধীজি দাবি করলেন, ব্যাখ্যা করো বা বর্ণনা করো। বা গান্ধীজি যখন চম্পারনে ছিলেন তখন মতিহারি কোর্টের বিচারটি বর্ণনা করো। বা মতিহারি শহরে সকালে কেন চাষিরা জমায়েত হয়েছিল। সো সবকটি কোয়েশনের আনসার সেম হবে এবং আনসারে লিখে আছে When Gandhi was in Motihari, the headquarters of Champaran district, he was served with a notice to leave the district immediately. That means গান্ধী যখন চম্পারণ জেলার সদর দফতর মতিহারিতে ছিলেন তখন তাকে অবিলম্বে জেলা ত্যাগ করার নোটিশ দেওয়া হয়েছিল। গান্ধী signed a receipt for the notice and wrote on it that he would disobey the order. সো তারপর গান্ধী কী করেছিলেন, গান্ধী নোটিশের একটি রসিদে স্বাক্ষর করেছিলেন এবং তাতে লিখেছিলেন যে তিনি আদেশ অমান্য করবেন। নেক্সট লাইন লিখে আছে ইন কনসিকুয়েন্স গান্ধী রিসিভড সামান টু অ্যাপিয়ার ইন কোর্ট নেক্সট মর্নিং। সো আদেশ অমান্য করার ফলস্বরূপ গান্ধীজি পরের দিন সকালে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়েছিল। দ্য নিউজ অফ গান্ধী বিং সামান্ড টু দ্য কোর্ট স্প্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ পেজেন্টস গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য কোর্ট হাউস দ্য নেক্সট মর্নিং। সো গান্ধীজিকে আদালতে তলব করার খবর ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার কৃষক আদালতের চারপাশে জড়ো হয় পরের দিন সকালে। নেক্সট লাইন লিখে আছে দেয়ার স্পন্টেনিয়াস ডেমনস্ট্রেশন বাফেড দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইট ওয়ান্টেড টু পোস্টপন্ড দ্য ডেট অফ ট্রায়াল। সো তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সরকারকে বিভ্রান্ত করেছিল এবং সরকার বিচারের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়েছিল। বাট দ্য গান্ধী প্রোটেস্টেড এগেনস্ট দ্য পোস্টপনমেন্ট। কিন্তু গান্ধীজি বিচারের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য প্রতিবাদ করেন। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে লিখে আছে বাট দ্য ম্যাজিস্ট্রেট ডিজার্ভড দ্য জাজমেন্ট টু এ লেটার ডেট। কিন্তু ম্যাজিস্ট্রেট পরবর্তী তারিখের জন্য রায় সংরক্ষণ করেন।
নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে গান্ধী ওয়ান্টেড টু ফাইট ফর দেয়ার জাস্টিস এন্ড নিডেড সাপোর্ট ফ্রম দ্য লয়ার্স বাট মেনি অফ দেম ডিড নট ওয়ান্ট টু গো এগেনস্ট দ্য ব্রিটিশ ল। দ্যাট মিন্স গান্ধী তাদের ন্যায় বিচারের জন্য লড়াই করতে চেয়েছিলেন এবং আইনজীবীদের সমর্থনের প্রয়োজন ছিল, কিন্তু অনেক আইনজীবী ব্রিটিশের আইনের বিরুদ্ধে যেতে চাননি। নেক্সট লাইনে লিখে আছে এট দ্যাট টাইম হোয়েন সাম লয়ার্স অ্যান্ড রাজেন্দ্র প্রসাদ নিউ দ্যাট গান্ধী হু ওয়াজ টোটালি এ স্ট্রেঞ্জার অ্যান্ড ইয়েট হি ওয়াজ প্রিপেয়ার্ড টু গো টু প্রিজন ফর দ্য সেক অফ দ্য পেজেন্টস দে এগ্রিড টু ফলো গান্ধী ইভেন ইন দ্য জেল। সেই সময় যখন কিছু আইনজীবী এবং রাজেন্দ্র প্রসাদ জানতেন যে গান্ধী একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এবং তবুও তিনি প্রস্তুত ছিলেন কৃষকদের স্বার্থে জেলে যাওয়ার জন্য, সো রাজেন্দ্র প্রসাদ এবং অন্য আইনজীবীরা গান্ধীজিকে অনুসরণ করতে রাজি হয়েছিল, ইভেন গান্ধীজির সঙ্গে জেলে যেতেও রাজি হয়েছিল। দেন গান্ধী এক্সক্লেমডেড দ্য ব্যাটল অফ চম্পারণ ইজ ওন। সো তখন গান্ধীজি চিৎকার করে বলেছিলেন যে চম্পারণের সংগ্রামে বা যুদ্ধে জেতা গেল। এই কোয়েশনটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কোয়েশন, সো এই কোয়েশনটির আনসারও তোমরা শিখে নেবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নম্বর 4 এবং কোয়েশন নম্বর 4 লিখে আছে ডিসক্রাইব দ্য এফোর্টস মেড বাই আর.কে. শুক্লা টু পারসুয়েড গান্ধী টু গো টু চম্পারণ। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2014 একবার এসেছিল এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াই অ্যান্ড হাউ ডিড রাজকুমার শুক্লা পারসুয়েড গান্ধী টু ভিজিট চম্পারণ। এই দুটি কোয়েশনের মানে হলো গান্ধীজিকে চম্পারণে যেতে রাজি করানোর জন্য আর.কে. শুক্লার অবদান বর্ণনা করো, বা কেন এবং কীভাবে রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণে ভিজিট করার জন্য বলেছিলেন। সো দুটি কোয়েশনের আনসার সেম হবে এবং আনসারে লিখে আছে রাজকুমার শুক্লা ওয়াজ এ পুয়ার শেয়ার ক্রপার ফ্রম চম্পারণ ডিস্ট্রিক্ট। সো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে রাজকুমার শুক্লা চম্পারণ জেলার একজন দরিদ্র বাঘ চাষী ছিলেন। নেক্সটে লিখে আছে হি ওয়েন্ট টু দ্য ডিসেম্বর 1916 অ্যানুয়াল কনভেনশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি টু মিট মহাত্মা গান্ধী। দ্যাট মিন্স তিনি মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির ডিসেম্বর 1916 বার্ষিক সম্মেলনে গিয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে হি ওয়ান্টেড গান্ধী to go to his district for the injustice of the landlord system in his district. So জমিদার ব্যবস্থার অবিচারের জন্য রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণ ডিস্ট্রিক্টে নিয়ে যেতে চেয়েছিলেন। নেক্সট লাইন লিখে আছে গান্ধী told him that he had an appointment in Kraunpur and was also committed to go to other parts of India. তখন মহাত্মা গান্ধী শুক্লাকে বলেছিলেন যে উনার কানপুরে একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং তিনি ভারতের অন্যান্য অঞ্চলে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে রাজকুমার শুক্লা ওয়াজ রেজলিউট সো হি অ্যাকম্পানিড গান্ধী এভরিওয়্যার অ্যান্ড ওয়েটেড আনটিল গান্ধী ওয়াজ ফ্রি ফ্রম ওয়ার্ক। মানে রাজকুমার শুক্লা একজন কৃতসংকল্পবদ্ধ ব্যক্তি ছিলেন, তাই তিনি গান্ধীর সাথে সর্বত্র গিয়েছিলেন এবং গান্ধীজি কাজ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন। দেন হি বেগড ফর এ ডেট টু গান্ধী। গান্ধী ওয়াজ ইমপ্রেসড বাই হিজ ফার্মনেস। লেটার দে বোর্ডেড এ ট্রেন টু বিহার অ্যান্ড ওয়েন্ট টু চম্পারণ। সো তারপর রাজকুমার শুক্লা গান্ধীজির কাছে একটি তারিখের জন্য আবেদন করেন। গান্ধীজি রাজকুমার শুক্লার কৃতসংকল্পবদ্ধতার জন্য মুগ্ধ হন। পরে তারা বিহারের ট্রেনে চড়ে চম্পারণ যান। লাস্ট প্যারাগ্রাফে লিখে আছে দাস শুক্লা ট্রাইড এভরি এফোর্ট টু পারসুয়েড গান্ধী টু গো টু চম্পারণ। সো এইভাবে রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণে যেতে রাজি করিয়েছিলেন। এই কোয়েশনটির আনসারও তোমরা শিখে নেবে। সো লাস্ট ইলেকশনের লং কোয়েশনটি দেখে নেই। সো লাস্ট হলো কোয়েশন নম্বর 5 এবং এই কোয়েশনে লিখে আছে সিভিল ডিসঅবিডিয়েন্স হ্যাজ ট্রাম্পড দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়ান এলিসিডেট। এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াই ওয়াজ গান্ধী সামন টু অ্যাপিয়ার ইন দ্য কোর্ট, হাউ ডিড হি গেইন হিজ লিবার্টি। এই দুটি কোয়েশনের মানে হলো যে গণ আইনমান্য এই প্রথমবার আধুনিক ভারতে বিকাশ লাভ করলো। ব্যাখ্যা করো বা বর্ণনা করো, বা গান্ধীজিকে কেন সামন দিয়ে কোর্টে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল, কিভাবে গান্ধী নিজের স্বাধীনতা অর্জন করেছিলেন। সো দুটি কোয়েশনের আনসার কিন্তু সেম হবে এবং আনসারে লিখে আছে When Gandhi was in Matihari, the headquarters of Champaran district, he was served with a notice to leave the district immediately. Gandhi signed a receipt for the notice and wrote on it that he would disobey the order. In consequence, Gandhi received summons to appear in court next morning. The news of Gandhi being summoned to the court spread the thousands of peasants gathered around the courthouse the next morning. Their spontaneous demonstration baffled the government and it wanted to postpone the date of trial. But Gandhi protested against the postponement. সো এই প্যারাগ্রাফটি তোমাদেরকে আমি আগের একটি কোয়েশনের আনসারের মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম। সো নেক্সট প্যারাগ্রাফটি দেখে নেই। সো নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে হি রিড আউট এ স্টেটমেন্ট প্লেডিং গিলটি। সো সরকার দরিদ্র কৃষকদের বিক্ষোভ দেখে বিভ্রান্ত হয় এবং বিচারের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য মনস্থির করে। সো তখন গান্ধীজি দোষী সাব্যস্ত করে একটি বিবৃতি পড়ে শোনান। তারপর লিখে আছে হি আস্কড দ্য পেনাল্টি। সো সরকারের দোষের জন্য তিনি জরিমানা চেয়েছিলেন।
তারপরের লাইনে লিখে আছে দ্য জাজ অ্যানাউন্সড দ্যাট হি উড প্রোনাউন্স দ্য সেন্টেন্স আফটার এ 2 hour রিসেস। সো তখন বিচারক ঘোষণা করেছিলেন যে তিনি 2-3 ঘন্টা অবকাশের পরে সাজা ঘোষণা করবেন। তারপরের লাইনে লিখে আছে হি আস্কড গান্ধী টু ফার্নিশ বেইল ফর দ্যাট পিরিয়ড। সো জাজ তখন কি করেছিল, তখন জাজ গান্ধীজিকে সেই সময়ের জন্য জামিন দিতে বলেছিল। তারপর লিখে আছে গান্ধী রিফিউজড, মানে গান্ধীজি তখন জামিন নিতে অস্বীকার করেছিলেন। নেক্সট লাইন লিখে আছে দ্য জাজ রিলিজড হিম উইদাউট বেইল। তো জাজ বেইল ছাড়া গান্ধীজিকে ছেড়ে দিয়েছিল। তারপরে লিখে আছে আফটার দ্য রিসেস দ্য জাজ সেড দ্যাট হি উড নেভার ডেলিভার দ্য জাজমেন্ট ফর সেভারাল ডেজ। সো তারপর বিচারক বলেছিলেন যে তিনি কয়েকদিনের জন্য রায় দেবেন না। নেক্সট লাইন লিখে আছে মিনহোয়াইল হি অ্যালাউড গান্ধী টু রিমেইন এট লিবার্টি। সো এর মানে বোঝা গেল যে বিচারক গান্ধীজিকে স্বাধীনতায় থাকতে দিয়েছিলেন। লাস্ট প্যারাগ্রাফে লিখে আছে সেভারাল ডেজ লেটার গান্ধী রিসিভড এ লেটার দ্য কেস এগেনস্ট হিম হ্যাড বিন ড্রপড। সো বেশ কিছুদিন পর গান্ধী একটি চিঠি পান এবং সেই চিঠিতে লেখা ছিল যে উনার বিরুদ্ধে মামলা বাদ দেওয়া হয়েছে। সো এইভাবে ভারতে প্রথমবারের মতো আইন অমান্যের জয় হয়েছিল। এই হলো এই ইম্পর্টেন্ট কোয়েশনটির আনসার। এই কোয়েশনটির আনসারও তোমরা ভালো করে লিখে শিখে নিও। এবং যদি তোমাদের এই লেসনের কোয়েশন আনসারগুলোর ফুল পিডিএফের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি ডিসক্রিপশনে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি পারচেজ করে নিও। এবং নেক্সট ভিডিওতে আমি বাকি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশন আনসারের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।